প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুধু প্রচার নয়, ধর্মীয় নেতাদের উঠে দাঁড়াতে বলল মুসলিম ওয়ার্ল্ড লীগ। ইসরায়েলি গণহত্যার মুখে গাজার জন্য ধর্মীয় নেতাদের শুধু প্রচারেই সীমাবদ্ধ থাকা নয়, শান্তির জন্য উঠে দাঁড়াতে এবং কাজ করতে আহ্বান জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। বৃহস্পতিবার 28শে আগস্ট কুয়ালালামপুরে ধর্মীয় নেতাদের নিয়ে মুসলিম ওয়ার্ল্ড লীগ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত এক সম্মেলনে এই আহ্বান জানানো হয়। আরব নিউজ জানিয়েছে, সংঘাত নিরসনে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক ধর্মীয় নেতাদের আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বব্যাপী সকল প্রধান ধর্মের প্রতিনিধিদের একত্রিত করা হয়। এতে মুসলিম, খ্রিস্টান, হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী বক্তারা সহিংসতা এবং সংঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ধর্মীয় নেতাদের ভূমিকা, ধর্মীয় দূততন্ত্র এবং গাজায় ইসরায়েলের গণহত্যা হামলার উপর বিশেষ অধিবেশন নিয়ে আলোচনা করেন। মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রতিনিধিত্বকারী আল ইসা উদ্বোধনী বক্তৃতায় বলেন, এই সম্মেলন ধর্মীয় নেতাদের তাদের নিজ নিজ ধর্মের মূল্যবোধ সম্পর্কে একটি ঐতিহাসিক দায়িত্বের সামনে দাঁড় করাতে এসেছে। মূল্যবোধগুলো ঘোষিত হয়েছে এবং এগুলো বিশ্বব্যাপী শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য সক্রিয়ভাবে প্রয়োগ করতে হবে। তিনি বলেন, আজ গাজা উপত্যকায় যা ঘটছে, গণহত্যা এবং হৃদয় বিদারক দুর্ভিক্ষ, যা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যক্ষ করেছে, তা মানবাধিকারের নীতির ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির। জাতিসংঘের সার্বজনীন সনদ জারির পর থেকে আমাদের বিশ্ব কখনো গাজার পরিস্থিতির মতো এমন কিছু দেখেনি। দুঃখের হলেও সত্য, এটি আন্তর্জাতিক প্রতিশ্রুতির বিশ্বস্ততার উপর সন্দেহ জাগায়। আরব নিউজ জানিয়েছে, আল ইসা সম্মেলনে ধর্মীয় নেতাদের কেবল প্রচারের ওপর মনোযোগ করার আহ্বান জানাননি, বরং শান্তি গঠনে সক্রিয় হতে এবং তাদের অনুসারীদের মানবিক মর্যাদার প্রতি যৌথ অঙ্গীকারে দিকে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন। এদিকে আনবার ইব্রাহিম বলেন, প্রতিদিন দেখা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে, ঘরবাড়ি এবং মানুষ বোমা মারতে শিকার হচ্ছে। এই পৃথিবীতে কি ঘটছে? আমাদের বিশ্বাস এবং নৈতিক মূল্যবোধের পক্ষে দাঁড়ানো বিবেকের কণ্ঠস্বর কোথায়? আমাদের জেগে উঠতে হবে এবং ধর্মীয় নেতাদের তাদের মতামতে আরও দৃঢ় হতে হবে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে 62,895 জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হবার আশঙ্কা করা হচ্ছে, কেননা আহত হয়ে এবং স্বাস্থ্যসেবা ও খাদ্যের অভাবে অনেক মানুষ মারা গেছেন। দখিলদার ইসরায়েলি বাহিনী গাজার বেশিরভাগ ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে এবং চিকিৎসা সহায়তা বন্ধ করে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে অনাহারের কৌশলে কারণে অঞ্চলটিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। প্রসঙ্গত, সম্মেলনে 54টি দেশের 150 জন বিদেশি ধর্মীয় প্রতিনিধি সহ প্রায় 1500 অতিথি উপস্থিত ছিলেন। এদিকে ভারত না নড়লে প্রেসিডেন্ট নড়বেন না, ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার সতর্কতা। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সতর্ক করে বলেছেন, ভারত যদি রাশিয়ার অপরিশোধিত তেলের ব্যবসা কমাতে না পারে, তবে মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের প্রধান হ্যাসেট ভারত মার্কিন বাণিজ্য আলোচনাকে জটিল বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেছেন, মার্কিন পণ্যের বাজার খুলে দেওয়ার বিষয়ে ভারত একগুঁয়েমি আচরণ করছে। তিনি বলেন, ভারত যদি না নড়ে, আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পও নড়বেন না। যুক্তরাষ্ট্র গতকাল বুধবার থেকে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বসিয়েছে। ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের ক্ষেত্রে এত বেশি শুল্ক আরোপ করা হয়নি। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেভিন হ্যাসেট আরও বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা জটিল হওয়ার আংশিক কারণ হচ্ছে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা। ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টি করতে গিয়ে ভারতকে এতে যুক্ত করা হয়েছে। তারপর বাজার আমাদের পণ্যের জন্য ভারতের বাজার ফোলা নিয়ে ভারতের একগুঁয়েমি আচরণও দায়ী। আলোচনাকে ম্যারাথন দৌড়ের সঙ্গে তুলনা করে হ্যাসেট বলেন, এই ধরনের আলোচনায় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখতে হয় এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে উত্থান পতন মেনে নিতে হয়। হ্যাসেট আরও বলেন, বাণিজ্য আলোচনায় একটাই শিক্ষা আমরা সবাই পেয়েছি, আর সেটি হচ্ছে শেষ লক্ষ্যে চোখ রাখতে হয়, কারণ এর পথে অনেক উত্থান পতন আসবে। ট্রাম্প দলের শুল্ক অবস্থান। হ্যাসেটের মন্তব্য প্রতিধ্বনিত হয়েছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের আগের বক্তব্যের। তিনিও বলেছেন, ভারতের ওপর বাড়তি শুল্ক কেবল রাশিয়ার তেল কেনার কারণে নয়, বরং দীর্ঘমেয়াদী বাণিজ্য আলোচনার জন্য। বেসেন্ট ফক্স বিজনেসকে বলেন, আমি ভেবেছিলাম মে বা জুনের মধ্যে চুক্তি হবে। ভারত প্রথম দিককার চুক্তিগুলোর একটি হবে, কিন্তু তারা কেবল সময় ক্ষেপণ করেছে। বেসেন্ট অভিযোগ করেন, আলোচনার সময় ভারত খুব বেশি সহযোগিতা করেনি। তবে শেষে যোগ করেন, আমি মনে করি ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র আর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অর্থনীতির দেশ। দিনের শেষে আমরা অবশ্যই একসাথে আসব। এবার জানিয়ে দেব, দুবাইয়ের আদলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানাবে পাকিস্তান। পাকিস্তানের লাহোরে দীর্ঘদিনের ট্রাফিক জট কমাতে শিগগিরই দুবাইয়ের আদলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ করার পরিকল্পনা করছে সরকার। এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে,
পাঞ্জাব সরকার লাহোরে পরিবেশ বান্ধব এ এক্সপ্রেসওয়ের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে। এটি শহরের দৈনন্দিন যাত্রা সহজ করবে ও হাজার হাজার যাত্রীকে সুবিধা দেবে। এ সপ্তাহের শুরুতে হাউজিং সেক্রেটারি নূর উল আমিন মেঙ্গালের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রস্তাবিত 4 লেনের এক্সপ্রেসওয়ের পরিকল্পনা পর্যালোচনা করা হয়। এ এক্সপ্রেসওয়েটি শহরের প্রধান ঝড়ের পালি প্রবাহের ড্রেন বরাবর গুলবার্গ থেকে বাবু সাবু পর্যন্ত নির্মাণ করা হবে। নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি প্রতিদিন 70,000-এরও বেশি যাত্রীকে সুবিধা দেবে এবং গুলবার্গের মেইন বুলেভার্ড থেকে M2 মোটরওয়ে পর্যন্ত যাত্রার সময় মাত্র 10 মিনিটে নামিয়ে আনবে। এক্সপ্রেসওয়ের নকশায় 6টি প্রধান ইন্টারচেঞ্জ অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি মেট্রো বাস ও অরেঞ্জ লাইন মেট্রো ট্রেনের সঙ্গে সংযোগ স্থাপন করতে অতিরিক্ত ইন্টারচেঞ্জ থাকবে। এতে লাহোরের পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় সহজ হবে। কর্তৃপক্ষ বলেছে, এ প্রকল্প কেবল ট্রাফিক সমস্যার সমাধান করবে না, বরং কার্বন নিঃসরণ কমাতেও সহায়ক হবে, যা সরকারের পরিবেশ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একাধিক প্রবেশ ও প্রস্থান পয়েন্ট, সবুজ বেল্ট, উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মতো আধুনিক শহুরে সুবিধাও থাকবে, যা এর কার্যকারিতা ও চাক্ষুষ আকর্ষণ বাড়াবে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এটি চালু হলে সংযুক্ত রুটে মোট যাত্রা দূরত্ব প্রায় 82 কিলোমিটার কমবে। সিগন্যালমুক্ত করিডোরের মাধ্যমে চলাচল সহজ হবে ও লাহোরকে আধুনিক মহানগর হিসেবে প্রমাণ করার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকির জন্য লাহোর ট্রাফিক ডিকনজেশন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনাটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফকে হস্তান্তরের আগে জ্যেষ্ঠ মন্ত্রীর নির্দেশে এর পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণা পরিচালনা করা হবে। সবশেষ জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না জানাল মিশর। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় সাড়া দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধ নিয়ে দখলদাররা তাদের অবস্থানও পরিবর্তন করছে না। যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এই তথ্য জানান। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, ইসরায়েলি পক্ষের দুর্ভাগ্যজনকভাবে সাড়া না দেওয়া এবং তাদের অবস্থানের ওপর দৃঢ় থাকাই এর জন্য দায়ী। তা সত্ত্বেও কাতারি ও মিশরীয় মধ্যস্থতা প্রচেষ্টা থামেনি। তিনি আরও বলেন, আমরা আমাদের চাপ অব্যাহত রাখব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখব, যাতে তারা ইসরায়েলি পক্ষকে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের জন্য চাপ দেয়। এই প্রস্তাব আমেরিকান মধ্যস্থতাকারী স্টিভ উইটকাফের উপস্থাপিত উদ্যোগের উপর ভিত্তি করে তৈরি। বৃহস্পতিবার 28 অগাস্ট দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামাস গত সপ্তাহে একটি চুক্তির রূপরেখা গ্রহণ করেছে বলে জানায়। এ অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের মধ্যে 10 জনকে 60 দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হবে। ইসরায়েল এই প্রস্তাবে সাড়া দেয়নি। পরিবর্তে হামাসকে ধ্বংস করে যুদ্ধ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা 50 জিম্মিকে মুক্তি দেওয়ার শর্তযুক্ত একটি বিস্তৃত চুক্তির উপর জোর দিয়েছে ইসরায়েল। তবে ধারণা করা হচ্ছে, বন্দীদের মধ্যে 20 জন জীবিত রয়েছেন। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছে বিনেই নেজ্জারিম এলাকায় ড্রোন হামলা হয়েছে। শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন। বৃহস্পতিবার 28 অগাস্ট দুপুরে এই ঘটনা ঘটে। তবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। তার আগেই আকাশে সেটি শনাক্ত করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোনটি ছোড়া হয়। সেই ইউএভি ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। তার আগে ড্রোনটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করা হয়। মুহূর্তে শত্রুপক্ষের বিমান অনুপ্রবেশ করেছে বলে নাগরিকদের বার্তা দেয় আইডিএফ। শহরে বেজে ওঠে সাইরেন। আইডিএফ আরও জানিয়েছে, গাজা সীমান্তের কাছে বিনেই নেজ্জারিম এলাকায় শত্রুপক্ষের আকাশযান অনুপ্রবেশের ঘটনায় রেড অ্যালার্ট সক্রিয় করা হয়েছিল। এখন শহরটি বিপদমুক্ত। তবে ঘটনাটি বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।